প্রকৃতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ছাত্র জনতার অভ্যুত্থানের পরদিনই অনেকটা সচল হতে শুরু করেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মঙ্গলবার অফিস আদালতের পাশাপাশি ব্যাংকিং লেনদেনও ছিল স্বাভাবিক। এদিন লেনদেন করতে আসা গ্রাহকদের অনেকেই দাবি জানান ব্যাংক খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচারের। এদিকে একদিনেই দেশের পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে 18,000 কোটি টাকা। বড় লাভ দিয়েছে সূচকেও। গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারের পতন, কারফিউ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হতে শুরু করেছে অফিস আদালত ও ব্যাংক লেনদেন। মঙ্গলবার রাজধানীর সড়কে গণপরিবহনও ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ব্যস্ততা শুরু হয় ব্যাংক পাড়ায়, গতি ফেরে পুঁজিবাজারের লেনদেনেও। মতিঝিলের ব্যাংক পাড়া ঘুরে দেখা যায় গ্রাহকদের বাড়তি চাপ ছিল না। এদিন লেনদেনেও কিছুটা ধীর গতি ছিল। তবে গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পথ চলা নিয়ে গ্রাহকরা বলছেন ব্যাংকিং খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। যারা যারা লুটপাট করছে, দেশে বিদেশে টাকা নিচ্ছে, হয়তোবা কেউ আছে কেউ নাই, যারা আছে তাদের আইনের আওতায় আইনে তাদের অবশ্যই আমরা শাস্তি দিতে চাই। মনে হচ্ছে যে ব্যাংকে মনে হয় টাকা পয়সার সংকট, ব্যাংকে টাকা পয়সা কম, এই জন্য তারা ঠিকমতো লেনদেন করতে পারছে না, তারা টাকাও দিতে পারছে না। যারাও এসছে তাদের টেন্ডেন্সিটা ছিল টাকাটা উত্তোলনের দিকেই বেশি মনোযোগ, এটাই আর কি। আর এমনি স্বাভাবিক অন্যান্য যে কাজে আসছে আমরা এই পর্যন্ত, এখন তো 2টা বাজে, এখনও আমাদের সাধারণ ব্যাংকিং কার্যক্রম চলমান আছে। মঙ্গলবার চাঙ্গা হয়ে উঠেছে দেশের পুঁজিবাজারও। একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় 750 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বলছে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কাজ করতে চায় বিএসইসি। বাজার আজকে আপওয়ার্ড ট্রেন্ডে ছিল এবং প্রায় 200 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণও পূর্বের তুলনায় অনেক বেশি। তা আমরা আশাবাদী এটা সাস্টেনেবল হবে এবং কমিশন মনে করে যে আগামীতে বাজারের সকল পক্ষদের নিয়ে পুঁজিবাজারের উন্নয়নে আমরা একসাথে কাজ করব। এদিন ডিএসইর মতো উত্থানে ছিল অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সার্বিক সূচক বেড়েছে 467 পয়েন্ট, লেনদেন হয় 9,29 লাখ টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা। ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজ সকালে 10:30টার দিকে প্রথমে আন্দোলন শুরু করেন সাধারণ ব্যাংকাররা। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের 4র্থ তলায় অবস্থান নেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। বিক্ষুব্ধরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। যদিও এর আগে তিনি জানিয়েছিলেন যে নতুন উপদেষ্টার কাছেই তিনি পদত্যাগপত্র জমা দিবেন, কিন্তু বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে সেনাবাহিনীর সহায়তায় ব্যাংক ছাড়েন কাজী সাইদুর রহমান। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ অবস্থা জানতে আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব সেখানে রয়েছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। ওয়ালিদ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যে সংবাদটি আসলে দর্শকদেরকে বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের সকাল থেকেই আমরা দেখলাম যে এক ধরনের অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের বিক্ষোভ, তারা অনেক বেশি ক্ষুব্ধ এবং পদত্যাগে বাধ্য করেছেন একজনকে, আর বাকি 3জনও পদত্যাগ করেছেন আমরা জানতে পেরেছি। আপনি আসলে সেখানে অবস্থান করছেন, সবশেষ কি আপডেট আছে আমাদেরকে একটু জানাবেন। এই মুহূর্তে কোনো রকম কর্মকর্তাদের বিক্ষোভ বা হইচই সেখানে দেখছেন কিনা, বিশৃঙ্খলা দেখছেন কিনা? বাবু, এতক্ষণ কিছুটা পরিস্থিতি শান্ত ছিল। এখনই ঠিক আমি যদি আপনাকে দেখাতে চাই যে ঠিক এই মুহূর্তে আসলে এখানে বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা আসলে আবারও জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের 4জন ডেপুটি গভর্নর তারা ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভের মুখে আসলে পদত্যাগ করেছেন। যে কর্মকর্তারা পদত্যাগ করেছেন, অর্থাৎ যেসব
ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। তাদের মধ্যে সাইদুর রহমান ছিলেন, হাবিবুর রহমান রয়েছেন এবং নূরনাহার এবং খুরশিদ আলম, অর্থাৎ এই 4 জন ডেপুটি গভর্নর আসলে পদত্যাগ করেছেন। এখন এই মুহূর্তে আসলে পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের ভেতরের পরিস্থিতি যদি বলি, আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এখানে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মূলত গভর্নর এবং ডেপুটি গভর্নরের পদত্যাগটা খুব, অর্থাৎ তাদের এই 5 জনের আসলে পদত্যাগের জোর দাবি জানিয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে মূলত ব্যাংকিং খাতে লুটপাট এবং ব্যাংকিং খাতকে ধ্বংস করার জন্য যেই ঠিক দেখতে পাচ্ছেন আসলে এখানে একজন ডেপুটি গভর্নর সম্ভবত পালিয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। একেবারেই আপনাকে দেখাচ্ছি যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তিনি পালিয়ে যাচ্ছেন। ব্যাংক কর্মকর্তাদের এখানে তোপের মুখে পড়ে অনেকটা। বাবু, দেখতে পাচ্ছেন আপনি যে আসলে কর্মকর্তারা বলছেন যে ব্যাংকিং খাতে যে গত 15 বছর ধরে যে লুটপাট চলছে এবং এতে আব্দুর রউফ তালুকদার যখন ডেপুটি গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন ঠিক তখন থেকে আসলে এই ব্যাংকিং লুটপাটে তিনি সহযোগিতা করা শুরু করেছেন। মূলত এই সব দাবিতে আসলে গভর্নর এবং ডেপুটি গভর্নরের পদত্যাগ তারা দাবি করছেন। আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে আব্দুর রউফ তালুকদার যখন গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন তারপর থেকে এক ধরনের স্বৈরাচারী মনোভাব নিয়ে তিনি আসলে ব্যাংক খাত পরিচালনা করতে থাকেন। তার স্বৈরাচারী মনোভাবের কারণে আসলে ব্যাংক কর্মকর্তারা অনেকটা এক ধরনের বলা যায় যে তাদের বাক স্বাধীনতা ছিল না। অর্থাৎ ব্যাংক কর্মকর্তারা, বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছে, আব্দুর রউফ তালুকদারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের নিজের কথা পর্যন্ত বলতে পারতেন না। এটি আপনি জানেন, এটি সারা দেশের মানুষ জানে। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আব্দুর রউফ তালুকদার কিন্তু সাংবাদিকদের, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিলেন। তিনি এমনকি ঠিক কয়েকদিনের মাথায় তিনি সাংবাদিকরা যেন তার সাথে সাক্ষাৎ করতে না পারেন এই ধরনের একটি বিজ্ঞপ্তিও কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়। যদিও সমালোচনার পরে মুখে আসলে এই বিজ্ঞপ্তি পরে প্রত্যাহার করা হয়েছিল। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এই বিজ্ঞপ্তি যখন প্রত্যাহার করা হয়েছিল তখন বলা হয়েছিল যে গণমাধ্যম আসলে এই বিজ্ঞপ্তি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি জানেন যে বিগত সময়ে আসলে কারো বক্তব্য বা কোনো বিজ্ঞপ্তি নিয়ে যদি সমালোচনা হতো সেটি আসলে গণমাধ্যমের উপরে আসলে এই দায় চাপানো হতো, বলা হতো গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটি ততক্ষণ পর্যন্ত বলা হতো না যতক্ষণ না এই বিজ্ঞপ্তি বা তাদের এই ধরনের বক্তব্য নিয়ে কোনো সমালোচনা না হতো। কিন্তু যখনই সমালোচনা সৃষ্টি হতো তখনই বলা হতো যে এর দায় আসলে গণমাধ্যমের, এর দায় আসলে গণমাধ্যম কর্মীদের, তারা ভুলভাবে উপস্থাপন করেছেন। তো দর্শকদের একটু আসলে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে গেল কয়েক বছর ধরে ব্যাংক খাতে যেই ব্যাপক লুটপাট হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বিভিন্ন সময় আসলে প্রচার হয়েছে। আসলে সেই লুটপাটের বিচার বা সেই লুটপাটের তদন্ত আসলে আব্দুর রউফ তালুকদার করতেন না, বরং অভিযোগ রয়েছে খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আজকে তার বিরুদ্ধে যে অভিযোগ এনে বিক্ষোভ করেছেন সেটির অন্যতম কারণ ছিল আসলে যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ব্যাংক খাতে যে লুটপাট, অর্থাৎ ব্যাংক লুটেরাদেরকে তিনি সহযোগিতা করেছেন। তো বাবু, আপনি আসলে ঠিক দেখতে পাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে একজন ডেপুটি গভর্নর এখান থেকে পালিয়েছেন। তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি এবং আমরা আপনাকে দেখিয়েছিলাম, দর্শকদেরকে দেখিয়েছিলাম যে ওয়ালিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। ওয়ালিদ, আমরা একটু জানতে চাইবো যে আমরা দেখছিলাম যে একজন ডেপুটি গভর্নর কিছুক্ষণ আগে চলে গেলেন। এখন আসলে আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা এই মুহূর্তে দেখছি যে সেখানে সেনা সদস্যরা রয়েছেন। নিরাপত্তার বিষয় নিয়ে কোনো উদ্বেগ দেখছেন কিনা? সেখানে যে আসলে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা নিয়ে শঙ্কা অথবা কোনো ধরনের যে দেখা যাচ্ছে যে ধরনের সহিংস কোনো কিছু ঘটে যেতে পারে, এই ধরনের কোনো কিছু, এরকম কোনো কিছু শুনছেন কিনা বা শঙ্কা আছে কিনা সেখানে? না বাবু, এ ধরনের কোনো শঙ্কা আসলে এই মুহূর্তে নেই, কারণ এখন পুরোপুরি আসলে সেনা সদস্যদের নিয়ন্ত্রণেই রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের চারপাশে আসলে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ঠিক আপনি দেখতে পাচ্ছেন যেখানে আসলে সাধারণ সময়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং পুলিশ যেখানে নিরাপত্তা দিত, সেখানে আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাকে যদি একটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসলে সাংবাদিক প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ আব্দুর রউফ তালুকদারের স্বেচ্ছাচারিতার কারণে আসলে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারতেন না। সেই গতকাল কিন্তু আসলে সাংবাদিকরা
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছেন এবং এই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে যে এখন থেকে আর সাংবাদিক প্রবেশে বাংলাদেশ ব্যাংকে কোনো ধরনের বাধা নেই। তো বাবু, এই ছিল আসলে বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সব শেষ। ওয়ালিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আবারও আপনার সাথে যোগাযোগ করব। আপনি থাকুন সেখানে, আমাদেরকে পরবর্তী তথ্য নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব বাংলাদেশ ব্যাংক থেকে জানাচ্ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন। সেখানকার সবশেষ খবর। নিউডল ট্রেডার বিজনেস আওয়ারে একটা বিরতি নিব, ফিরব শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউডল ট্রেডার বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। চলমান অস্থিরতার পর আজ থেকে খোলা হয়েছে তৈরি পোশাক এবং বস্ত্র কলকারখানা। দর্শক, এই বিষয়ে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুলের কাছ থেকে আমরা সব শেষ তথ্য জানবো পোশাক এবং বস্ত্র কলকারখানাগুলোর আপডেট। নাজমুল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাইবো যে একটা দীর্ঘ সময় ধরে আমরা জানি পোশাক মালিকরা উদ্বেগে ছিলেন। এখন আজ থেকে আসলে যে আনুষ্ঠানিকভাবে বিজিএমএ গতকাল জানিয়েছে আজকে খোলা হয়েছে, এর মাঝেও কি কেমন দেখছেন যে শ্রমিকের উপস্থিতি এবং স্বাভাবিক রয়েছে কিনা, কোথাও কোথাও আবার বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটছে কিনা, আমাদেরকে একটু জানাবেন। বাবু কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরে এবং শিল্প এলাকায়, এবং শিল্প এলাকায় কিন্তু আমরা দেখেছি যে আজকে কয়েকদিনের যে অস্থিরতা ছিল পোশাক কারখানা সহ সারা দেশেই অস্থিরতা, এবং এই যে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য নিয়ে যে সরকার পতনের মুখে কিন্তু যে এখন কিন্তু যে কয়েকদিনের শিল্প কারখানা বন্ধ ছিল, এখন কিন্তু পুরাপুরি আজকে থেকে আমরা দেখছি যে সাভার, আশুলিয়া, ধামরাই যেসব শিল্প অঞ্চল রয়েছে, শিল্প অঞ্চলে কিন্তু কারখানা কিন্তু খুলে দিয়ে হয়েছে, এবং এখানকার যারা যারা চাকরি করেন তারা দেখছেন যে এখন কিন্তু লাঞ্চের টাইম, লাঞ্চের জন্য কিন্তু তারা বিরতিতে আসছে, এবং দেখতেই পাচ্ছেন যে তারা অনেকেই বিরতি খেতে যাচ্ছে লাঞ্চের টাইমে। আমরা দেখেছি যে একটু কথা বলতে চাই, কেমন আপনাদের উৎপাদন কেমন হয়েছে আজকে, কাজ কাম কেমন? আমাদের অন্যান্য দিনের মতো একদম ফ্রিলি কাজ চলছে। আমরা শতভাগ সফলতার সাথে কাজ করছি। আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো বাধা নেই। আমাদের খুবই ভালো লাগছে। আমরা আনন্দের সহিত আমরা যথারীতি সকাল 8টা থেকে পূর্বে নেই আমাদের অফিস খোলা হয়েছে, এবং যথারীতি অন্য দিনের মতোই চলবে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা উৎসাহ উদ্দীপনার সাথে আমরা কাজ করছি। আমাদের এখানে কোনো প্রকার প্রবলেম ঘটে নাই। ধন্যবাদ। কেমন আপনাদের কারখানায় কেমন উপস্থিতি আজকে? আপনাদের শ্রমিকরা একসঙ্গে সবাই আগের দিনের মতোই কি আজকে ছিল কিনা? জি জি, আগের দিনের মতোই চলতেছে আমাদের ফ্যাক্টরি, খুব সুন্দর মতো চলছে, সব একরকম চলতেছে, আগের দিনের মতোই চলে। আমরা যদি একটু দেখাই যে এখানকার নারী শ্রমিকরা কিন্তু এবং খাওয়ার জন্য কিন্তু তারা বের হচ্ছে, অনেকেই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার শ্রমিকরা কিন্তু আসছে, এবং কাজে কিন্তু তারা দেখছেন যে যেহেতু এখন দুপুরের লাঞ্চের টাইম, এবং কারখানায় লাঞ্চের বিরতি কিন্তু এখন তারা যাচ্ছে, এবং কারখানায় যারা উৎপাদনমুখী তারা কিন্তু আসলে যে উৎপাদনের জন্য কিন্তু এখন যাচ্ছে, এবং লাঞ্চের যে বিরতি সেই বিরতির পরে কিন্তু আপনারা দেখছেন যে তারা বের হয়েছে, এবং আবার বিরতি শেষে কিন্তু আবার লাঞ্চের করেই কিন্তু আবার তারা কারখানায় প্রবেশ করছে, এবং শান্তিপূর্ণভাবে আমরা দেখেছি যে সাভারের যেসব পোশাক কারখানাগুলো ছিল সবগুলো কারখানার মানে তারা কার্যক্রম সেটা কিন্তু আসলে দেখছেন, এবং শ্রমিকরা কিন্তু তারা পুরাপুরি উৎপাদনমুখী। এখন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। শ্রমিকরা কি পুরাপুরি আপনার কি কাজ করতে পেরেছে? জি, অবশ্যই। আপনার কি আজকে কাজ শুরু করেছেন কখন থেকে? সকাল 8টা থেকে কাজ শুরু করছি। আমরা সকাল 8টা থেকে কর্মস্থানে আমরা উপস্থিত হয়েছি, সকাল 8টা থেকে কাজকর্ম নিযুক্ত হয়েছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, এবং এখানকার যে পোশাক শ্রমিক তারা কিন্তু সকাল 8টা থেকে ঠিক এই কারখানায় কাজে যোগদান করেছে, এবং তারা কিন্তু কাজ করছে, এবং এখন পর্যন্ত কোথাও যে সহিংসতার খবর পাওয়া যায় নাই, এবং কারখানাগুলোতে আমরা দেখেছি যে সড়কে এবং কারখানায় যেহেতু নাজমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। আমরা দেখলাম যে সরকার পতনের পরদিন গতকাল কিন্তু বড় ধরনের উত্থান হয়েছে পুঁজিবাজারে। 3% শেয়ারের দাম আমরা দেখেছি বেড়েছে, 750 কোটি টাকার মতো লেনদেন হয়েছে গতকাল। আজকের অবস্থা আমরা একটু দেখে নেব যে বাজারে আসলে কী ধরনের প্রভাব চলছে। যদি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে বেলা 1:30 নাগাদ যে লেনদেন পরিস্থিতি, সেখানে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু
সূচকের উল্লম্ফন অর্থাৎ ঊর্ধ্বমুখী ধারার মধ্যে দিয়ে লেনদেন চলছে এবং সবগুলো সূচকের উত্থান হয়েছে এবং আমরা দেখেছি গতকাল যেমন বেড়েছিল সূচক, আজকেও কিন্তু এরই মধ্যেই 116 পয়েন্ট বেড়েছে, 116 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5542 পয়েন্টে এবং ডিএসসির যে সরিয়া সূচক সেটিও কিন্তু 21 পয়েন্ট বেড়েছে, 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1198 পয়েন্টে এবং ডিএসসির যে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক DS30 সেটিও আমরা লক্ষ্য করছি 56 পয়েন্ট বেড়েছে, 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1991 পয়েন্টে এবং ডিএসসিতে আজকেও আমরা যেটি দেখছি যে 2 শতাধিক শেয়ারের দাম কিন্তু এখন পর্যন্ত বেড়েছে, 207টি শেয়ারের দর দাম বাড়ার তালিকায় আমরা দেখেছি নাম লিখিয়েছে এবং 167টির দর এখন পর্যন্ত কমেছে, 19টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এবং এখন পর্যন্ত লেনদেনের যে গতি গতকালকের থেকে আমরা কিছুটা কম দেখছি, তবে একেবারে কম নয়, 519 কোটি টাকার লেনদেন ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত। পরবর্তী আধ ঘন্টায় আরও নিশ্চয়ই লেনদেন 700 কোটি টাকার কাছাকাছি যাবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে। সব মিলিয়ে আমরা দেখছি যে পুঁজিবাজারে লেনদেন এবং সূচকে বড় ধরনের একটা উল্লম্ফন, বড় ধরনের একটা উত্থান আমরা আসলে লক্ষ্য করছি। এটি সরকার পতনের পরদিন থেকে আমরা দেখলাম যে বাজারে কিন্তু আবার এই চাঙ্গা ভাব, এটার এক ধরনের অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি পট পরিবর্তনের পর আমরা দেখলাম যে এই ধরনের পরিবর্তন, সেটি আসলে কতটা টেকসই হবে সেটি আগামী দিনে বোঝা যাবে এর পরবর্তী কর্মদিবসগুলোতে যে কী ধরনের লেনদেন হয়। তো এই ছিল মোটা দাগে আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে, যে প্রধান মুদ্রার বিনিময় মূল্য। আমরা জানি যে ব্যাংক অফিস আদালত খুলে দেওয়া হয়েছে এবং মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখছি যে আনুষ্ঠানিক দরে এখন পর্যন্ত অর্থাৎ ব্যাংকগুলোতে অর্থাৎ মার্কিন ডলার 117 টাকা, যেটি বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দর ছিল 117 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 118 টাকা। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 144 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 150 টাকা। অন্যদিকে চীনা ইউয়ান রয়েছে 13 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 17 টাকা। সৌদি রিয়াল 28 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 30 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। সোনালী ব্যাংকের সূত্র ধরে এই ছিল আজকের মুদ্রার বিনিময় মূল্য। এরপর আমরা স্বর্ণের বাজার দেখে নেব, স্বর্ণের দরদাম। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু রেকর্ড পরিমাণ দাম, অর্থাৎ 22 ক্যারেটের সবথেকে ভালো মানের স্বর্ণ, এটি সর্বোচ্চ দাম এখন পর্যন্ত 1,20,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণ 1,14,622 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 98,246 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণ কিনতে হলেও এখন কিন্তু 1 ভরির দাম পড়বে 81,000 টাকা এবং পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দর দেখানো হয়েছে। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিত অনেকদিন ধরে আমরা দেখেছি 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি আগের দামে অর্থাৎ 2,098 টাকা প্রতি ভরি বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের রূপা 2,000 টাকা ভরি, 18 ক্যারেটের রূপা 1,700 টাকা প্রতি ভরি, 1,714 টাকা, আর সনাতন রূপা রয়েছে সেটি 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা, রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হতে চাই সেখানে, কারণ আমরা জানি যে সেখানে কিন্তু আজকে দিনব্যাপী আসলে বিক্ষুব্ধ একটা পরিস্থিতি। আমরা আজকে আমরা এই পর্যন্ত থাকি, কারণ আমাদের এই আজকে যদি আপনারা আজকের ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করেন করতে পারেন, বাট আমরা অন্য কোনো বিষয়ে আজকের যে আমাদের ব্যাংকে জানেন যে একটা ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে কিছু কর্মকর্তারা আমাদের থার্ড ফ্লোরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের দাবি দেওয়া নিয়ে গেছেন। সেই দাবি দেওয়াগুলোর বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে এই তথ্যটা আপনাদেরকে জানানো। সিদ্ধান্ত আমরা বলেছি এখানে যে আচ্ছা, ধন্যবাদ। আপনারা একটু কারো কাছ থেকে কালেক্ট করে নেবেন। আজকের এখন একটা বিষয় দেখা যাচ্ছে, অনেক ব্যাংকের চেয়ারম্যান, কোনো ব্যাংকের ডিরেক্টর, এমডি, এরা যে অবৈধ অর্থ এতদিন কি করেছে স্যার, এই অর্থগুলো তারা উত্তোলন করছে।
ব্যাংক থেকে উত্তোলন করে কেউ দেশ ছাড়ার চিন্তা করছে, কেউ ইন্ডিয়া যাওয়ার চিন্তা করছে। এখন স্যার বিএফআইউ থেকে এদের অ্যাকাউন্ট জব্দ করা, এই মুহূর্তে যেহেতু কোনো সংস্থা আপনাদেরকে অনুরোধ করবে না বা বলবে না এদের অ্যাকাউন্ট জব্দ করো, কিন্তু আপনারা সউদ্যোগে এদের অ্যাকাউন্টগুলো জব্দ করবেন কিনা বা কি করবেন কিনা এরকম কোনো আছে কিনা স্যার? আপনি আসলে বিএফআইউটা আসলে আমাদের আইনি প্রতিষ্ঠান না, এটা সেপারেট একটা আইন দিয়ে সেপারেট একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই জায়গাটা বাংলাদেশ ব্যাংকেরও আসলে কোনো এখতিয়ার নেই যে হ্যাঁ আমাদের কিছু হয়তো কর্মকর্তা সেখানে ডেপুটেড আছে। এই যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ওইখানে কিন্তু বিএফআইউ বলা নাই, ওটা যেহেতু সংশোধন হয়নি, ওইখানে কিন্তু স্যার বাংলাদেশ ব্যাংকই বলা আছে স্যার মানি লন্ডারিং প্রতিরোধ আইনে স্যার। বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক ইয়েটা সাপোর্ট করবে, কিন্তু আইনি এখতিয়ার আমাদেরকে দেওয়া নেই। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই। আমাদের যখন রেগুলার সরকার হবে আমরা তখন আবার আপনাদের সঙ্গে নতুন ইয়েতে বসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক, আমরা শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ফল, তৈরি পোশাক ও কার্পেট রপ্তানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে মিশর সক্ষম হয়েছে। মে মাসে বাণিজ্য ঘাটতি 10.3% কমেছে বলে তথ্য পাওয়া গেছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয় একই সময়ে কমেছে আমদানির পরিমাণও। সরকারি তথ্য অনুযায়ী মিশর থেকে রপ্তানি হওয়া পণ্যমূল্য পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 0.4% বেড়ে চলতি বছরের পঞ্চম মাসে উন্নীত হয়েছে $381 কোটি। একই সময়ে আমদানি হওয়া পণ্যমূল্য 5.1% কমে নেমে গেছে $738 কোটি। এ সময়ে মূলত ওষুধ ও রাসায়নিক পণ্য আমদানি হ্রাস পেয়েছে, ফলে কমেছে $357 বাণিজ্য ঘাটতি। দর্শক, এই ছিল নিটোল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।